নমস্কার শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের প্রত্যয় দিয়ে শব্দ গঠনের 36 পৃষ্ঠায় যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো যে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কি বলে। ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কি বলে। তাহলে আমি যদি একটা উদাহরণ লিখি যে কর্তব্য, কর্তব্য, তো কর্তব্য যদি আমরা ভাঙাই তাহলে ক্রি একটা ধাতু পাই, ক্রি যোগ তব্য, ক্রি যোগ তব্য কর্তব্য। তাহলে ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হলো তাকে বলা হয় কৃৎ প্রত্যয়। ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয়, ক্রি একটি ধাতু, ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় কৃৎ প্রত্যয়। তাহলে উত্তর হলো কিন্তু কৃৎ প্রত্যয়। এখন কৃদন্ত শব্দ কাকে বলা হয় একসাথে আমরা শিখি। কৃদন্ত শব্দ হচ্ছে কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। অর্থাৎ কর্তব্য একটি হচ্ছে, কর্তব্য একটা কৃদন্ত শব্দ, কর্তব্য একটা কৃদন্ত শব্দ। আর তদ্ধিতান্ত, তদ্ধিত প্রত্যয় কাকে বলা হয়? তদ্ধিত প্রত্যয় বলা হয় যেমন যেমন ধরো যে নগর, নাগর, এই নাগর যদি আমরা ভাঙাই তাহলে পাই কিন্তু নগর। নগর যোগ স্ন একটা হচ্ছে ধাতু, তো নগর যোগ স্ন সমান হচ্ছে নাগর। তাহলে এই যে শব্দের পরে যে প্রত্যয় দিয়ে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় কিন্তু তদ্ধিতান্ত শব্দ। অর্থাৎ নাগর একটি হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। অথবা আমরা এবার বলতে পারি তদ্ধিত প্রত্যয়। এই যে শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় সেই প্রত্যয়টাকে বলা হয় কিন্তু তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলা হয়? দেখো, প্রত্যয় প্রকৃতি মৌলিক শব্দ নাকি তদ্ধিতান্ত শব্দ? তাহলে এই যে তদ্ধিত প্রত্যয়, তার শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হলো সেই প্রত্যয়টাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কিন্তু তদ্ধিতান্ত শব্দ। অর্থাৎ ঘ নাম্বার উত্তর। নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? দেখো খেলনা, তাহলে খেলনা খেল ধাতু থেকে আসছে, খেল যোগ অনা, খেল ধাতু থেকে, খেল, খেল একটা ধাতু, তারপর হচ্ছে অনা প্রত্যয় দিয়ে গঠিত হয়েছে খেলনা। তাহলে খেলনা আমার উত্তর হবে না। নাগর, এখন দেখো নগর যোগ স্ন, নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? তাহলে উত্তর হলো কিন্তু খ। এখন গমন, গমন গম ধাতু থেকে আসছে, গম যোগ অনট, গম যোগ অনট গমন, তার মানে এটা হচ্ছে কৃদন্ত শব্দ। এখন পর যোগ কা, পড়া, পর একটা ধাতু তার সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে আমার পড়া শব্দটি গঠিত হয়েছে, মানে এটিও কৃদন্ত শব্দ। নিচে নিজস্ব অর্থ আছে, নিচের কোনটির নিজস্ব অর্থ আছে? কোনটির নিজস্ব অর্থ আছে? প্রত্যয়, উপসর্গ, শব্দ নাকি বচন? তো শিক্ষার্থী বন্ধু আমরা জানি কিন্তু এই যে প্রত্যয়, এই প্রত্যয় বা খেল যোগ অনা প্রত্যয় কিন্তু নিজস্ব কোনো অর্থ নাই। উপসর্গেরও কিন্তু নিজস্ব অর্থ নাই। যেমন উপ একটি কিন্তু উপসর্গ, আ একটি উপসর্গ, আ একটি উপসর্গ, পড়া একটি উপসর্গ, তাহলে উত একটি উপসর্গ। এই উপসর্গগুলোর কিন্তু নিজস্ব অর্থ নাই। তাহলে ক নাম্বার নাই, খ নাম্বার নাই, এখন গ নাম্বার। গ নাম্বারের নিজস্ব অর্থ আছে। যেমন যদি আমি লিখি কলম, তাহলে কলম একটি শব্দ, তাহলে কলমের নিজস্ব অর্থ আছে। আর আমরা জানি বচন মানে সংখ্যার ধারণা, বচনেরও কিন্তু নিজস্ব অর্থ নাই। আচ্ছা, তারপরে দেখি কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? তাহলে কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে আমরা কি বলি? কৃদন্ত শব্দ। তাহলে বিবাহিত, বিবাহ যোগিত, বিবাহিতর আমরা হচ্ছে প্রকৃতি প্রত্যয় পাই কি? বিবাহিত, বিবাহিত, তাহলে বিবাহ থাকে পাই আমরা বিবাহ, বিবাহ যোগ ইত, বিবাহিত। দৈনিক, দিন যোগ ইক, দিন যোগ ইক, দৈনিক।
তারপর দেখো পাগলামি, পাগল যোগ আমি, পাগল যোগ আমি, পাগলামি। এখন ভাজি আছে, ভাজি কিন্তু ভস ধাতু থেকে আসছে। কোন ধাতু থেকে? ভস, ভস ধাতু থেকে আসছে ভাজি। ভস যোগ ই সমান হচ্ছে ভাজি। তাহলে ধাতুর পরে, ধাতু পরে যে প্রত্যয় সাধিত শব্দ, সেই শব্দকে বলা হয় কিন্তু কৃদন্ত শব্দ। তাহলে ভাজি হচ্ছে কিন্তু কৃদন্ত শব্দের উদাহরণ, ভাজি। আচ্ছা, কোন শব্দটি উয়া প্রত্যয় যোগে গঠিত? যেমন দেখো লাগ যোগ ওয়া, লাগোয়া, ঘর যোগ ওয়া, ঘরোয়া, পর যোগ উয়া, পর যোগ উয়া, পড়ুয়া, বাড়ি যোগ ওয়ালা, বাড়িওয়ালা। তাহলে উত্তর হলো পর যোগ উয়া, পড়ুয়া।